আসসালামু আলাইকুম ও আদাব। সুপ্রিয় দর্শক, বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা আগামীকালের প্রকাশিতব্য বিভিন্ন প্রিন্ট পত্রিকার বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আজকে প্রথমেই আমার কাছে সিলেটের একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে আমার সামনে আছে এবং তার প্রধান যে শিরোনামটি তারা করে রেখেছেন সেখানে তারা বলছেন একটি সিলেট বিএমপি নেতাদের নিয়ে একটি অন্যরকম একটি সংবাদ করে রেখেছেন তারা, যেখানে তারা বলছেন ডেঙ্গু অবশেষে হুঁশ হলো সিলেট বিএমপি নেতাদের। দর্শক, আপনারা জানেন ডেঙ্গু কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি মহামারী আকার প্রায় ধারণ করেছে এবং সেখানে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে বেড়েই চলছে এবং এই ডেঙ্গু নিয়ে কিন্তু সমস্ত দেশ যখন একটি ডেঙ্গু আক্রান্তের মধ্যে অনেকটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু অনেকটা নীরব এবং কোনো ধরনের সরব উপস্থিতি দেখা যায়নি সিলেট মহানগর কিংবা জেলা বিএমপি নেতাদের, এবং তারা কিন্তু এই বিষয়টা অনেকটা নীরব ছিলেন এবং অবশেষে কিন্তু তারা আজকে সিলেট বিএমপি নেতারা কিন্তু আজকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের কিন্তু দেখতে গিয়েছেন এবং সেখানে তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে ছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন। এই বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরেই সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু বেশ আলোচিত এবং সমালোচিত বিষয়ে পরিণত হয়েছিল। কেননা অনেকেই বলছেন বিএমপি শুধু সরকারের বিরুদ্ধে কথা বলতেই জানে, কিন্তু তারা ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ায়নি। যদিও সেই সময় কিন্তু আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সহ বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদের সান্ত্বনা দিয়েছেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া সহ চিকিৎসকদের কিন্তু তারা বেশ জোরালোভাবে আবেদন করেছেন যাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। সেক্ষেত্রে অনেকটা নীরব ছিল বিএমপি নেতাদের এবং এই বিষয়টি নিয়েই সংবাদ শিরোনাম করে রেখেছে siletview24.com। দর্শক, দ্বিতীয় যে নিউজটি siletview24.com এই মুহূর্তে তাদের দ্বিতীয় শিরোনাম হিসাবে রেখেছে, সেখানে তারা বলছেন সিলেট নগরীতে কমে গেল কুরবানি দেওয়ার স্থান। দর্শক, আপনারা জানেন আজ থেকে প্রায় 3 দিন আগে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু সিলেটের সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় 36টি জায়গায় কুরবানির জন্য নির্দিষ্ট করে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছিল এবং সেটি কিন্তু প্রায় 36টি জায়গার নাম সেখানে উল্লেখ ছিল, কিন্তু আজ সেটি কিন্তু কমে 30টি প্রস্তাবনা পাস হয়েছে এবং সেখানে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলরের মতামতের ভিত্তিতে সেখানে 6টি জায়গা কমানো হয়েছে। এই বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করে রেখেছে দৈনিক siletview24.com। এছাড়া তৃতীয় যে নিউজটি সংবাদ শিরোনাম করে রেখেছে সেখানে তারা একটি মর্মান্তিক একটি সংবাদ প্রকাশ করে রেখেছে, সেখানে তারা বলছেন কোমলগঞ্জে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রীর। একজন কলেজ ছাত্রী যিনি কোমলগঞ্জের কাপড় শুকাতে গিয়ে তিনি নিহত হয়েছেন, এই বিষয়টি সংবাদ শিরোনাম করে রেখেছে। এবং চতুর্থ যে নিউজটি সংবাদে রেখেছেন siletview24.com, তারা বলছেন টিলাগড়ে রিভলভার ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার। টিলাগড় থেকে একজন অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশি রিভলভার এবং 2 রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব। এই বিষয়টি নিয়ে সংবাদ শিরোনাম করে রেখেছে siletview24.com। এবং সর্বশেষ যে সংবাদটি প্রকাশ করে রেখেছে siletview24.com, সেখানে তারা বলছেন সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। দর্শক, আপনারা জানেন সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় একটি সংগঠন বা প্ল্যাটফর্ম বলা যায়, এটি হচ্ছে কিন্তু সিলেট চেম্বার্স অফ কমার্স এবং সেটির কিন্তু নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের কমিটির সদস্যদের মধ্যে এবং কমিটির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব ছিল এবং সেখান থেকে কিন্তু এই উত্তরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদকে তাদের চেম্বার অফ কমার্সের প্রশাসক হিসাবে নিয়োগ দেয় এবং তার কাছে দায়িত্ব হস্তান্তরের সময় তাকে একটি নির্দেশনাও দেওয়া হয় যে 120 দিনের ভিতরে তাকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে দিতে হবে। এটি কিন্তু তার দায়িত্বের মধ্যে ছিল এবং তিনি সহ তার টিম যখন নির্বাচন পরিচালনা একটি টিম গঠন করেন এবং তারা যখন একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু একটি বাধা এসে তাদের সামনে দাঁড়ায় এবং এই সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা যায়। কেননা সেখানে একজন সদস্য, সিলেট চেম্বার অফ কমার্সের
একজন সদস্য হাইকোর্টে রিট দায়ের করেন যে সিলেট চেম্বার অফ কমার্সে প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না, এই মর্মে তিনি একটি রিট জারি করলে আবেদন করলে এটি কিন্তু হাইকোর্ট একটি রিট জারি করে এবং সেখান থেকে কিন্তু প্রায় 2 মাসের জন্য এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত প্রায় 2 মাসের জন্য নির্বাচন কিন্তু স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। এই বিষয়টি নিয়ে আসলে সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা যায়। এই বিষয়টি নিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করে রেখেছে siletview24.com। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি অন্যতম গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম প্রিন্ট পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, যেটি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত এবং বহুল জনপ্রিয় একটি পত্রিকা। আপনারা জানেন দর্শক, বাংলাদেশ প্রতিদিন কিন্তু তাদের প্রধান যে শিরোনাম সেখানে কিন্তু বেশ কয়েকটি সংবাদকে তারা স্ক্রল হিসাবে রেখে দেয় এবং সেখানে এই মুহূর্তে যে প্রধান শিরোনাম যেটি তারা করে রেখেছে সেটি কিন্তু আন্তর্জাতিক একটি সংবাদ, আর যেখানে বলছেন তারা গান্ধী পরিবারের বাইরেই এবারে কংগ্রেসের সভাপতি। এটি কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারা সংবাদটি করেছেন এবং সংবাদটিতে কিন্তু বলা হয়েছে কংগ্রেস কিন্তু প্রায় 2 দশক ধরে গান্ধী পরিবারেই থেকেই সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার কিন্তু সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী নয়, হয়তো এর বাইরে থেকে কেউ একজন সভাপতি হতে পারেন কংগ্রেসের। এটি কিন্তু আগামীকালের তাদের কংগ্রেসের একটি সভা রয়েছে এবং সেই সভায় কিন্তু নতুন করে অনেক কল্পনার গটিয়ে হয়তো গান্ধী পরিবারের বাইরে কেউ একজন কংগ্রেসের সভাপতি হতে পারেন। এবং সংবাদটিতে কিন্তু বলা হয়েছে যে এখানে কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন তিনি কিন্তু মুকুল ওয়াসনিক। তিনি কিন্তু কংগ্রেসের সাধারণ সম্পাদকের বেশ কয়েক বছর কিন্তু তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু মনমোহন সিং এবং পিবি নরসিংহ রাও এর সরকারের সময়ও তিনি কিন্তু মন্ত্রী ছিলেন। এজন্য তার কিন্তু কংগ্রেসের সভাপতি হওয়ার নাম বেশ জুড়ে সুরে এবং জোরালোভাবে উচ্চারণ হচ্ছে। এই জন্য হয়তোবা এবারই কংগ্রেস তাদের গান্ধী পরিবারের বাইরে হয়তো কাউকে সভাপতি পেতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের যে দ্বিতীয় যে সংবাদটি এই মুহূর্তে তারা লিড করে রেখেছে সেখানে কিন্তু একটি অন্যরকম একটি সংবাদ, যেখানে বলছেন গ্যাংস্টারের সঙ্গে পুলিশের প্রেম গড়ালো বিয়েতে। এখানে কিন্তু একটি ভারতের একটি ঘটনা, যেখানে একজন গ্যাংস্টার এবং সন্ত্রাসী খুনি, যিনি কিন্তু একটু মার্ডারের মামলায় আসামি ছিলেন এবং সেখান থেকে যখন প্রথম দিন তাকে কোর্টে নিয়ে আসা হয় সেখান থেকে একজন মহিলা পুলিশ সদস্য তাকে দেখে তার অনেকটা ভালো লেগে যায় এবং তার সাথে শেষ পর্যন্ত তিনি প্রেমে জড়িয়ে পড়েন এবং সেই প্রেম শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। এই বিষয়টি নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে ভারতের বিভিন্ন ওই রাজ্যে, কেননা একজন সন্ত্রাসীর সাথে আসলে যে পুলিশ সদস্যের প্রেম সেটা বিয়েতে পর্যন্ত গড়িয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এই পুলিশ সদস্যের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তিনি কি আসলেই কোনো চাকরিতে এখনও পুলিশের চাকরিতে আছেন নাকি সেটি বিষয়ে কিন্তু এই সংবাদটিতে কোনো কিছু বলা হয়নি এবং কোনো বরাত দিতে পারেনি সংবাদ মাধ্যমটি। এছাড়া দর্শক, আরেকটি সংবাদ কিন্তু বেশ অনেকটা মর্মান্তিক একটি সংবাদ এবং অনেকটা হৃদয় বিদারক বলা চলে। এটি কিন্তু ঈদে বাড়ি না ফিরতে সন্তানকে আকুতি কাশ্মীরি মায়ের। দর্শক, আপনারা জানেন কাশ্মীর ইস্যুতে কিন্তু ভারত বর্তমানে বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং সেখানের কিন্তু কাশ্মীরের যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদেরকে কিন্তু নেটওয়ার্ক থেকে শুরু করে তাদের মোবাইলে কথা বলা, এমনকি নিজেদের মধ্যে কথা বলা অনেকটা বন্ধ রয়েছে তাদের। এবং সেই পরিস্থিতিতে একজন কাশ্মীরি মা কিন্তু ঈদের ছুটিতে কাশ্মীরের বাইরে থাকা তার সন্তানকে যাতে কাশ্মীরে ফিরে না আসে সেই আকুতি জানিয়েছেন যে বাবা তুমি ঈদের ছুটিতে কাশ্মীরে ফিরে এসো না। এই বিষয়টা কিন্তু সমস্ত বিশ্ব মানবতাকে নাড়া দিচ্ছে যে কতটুকু একজন মা যখন ঈদের দিনে কিন্তু তার সন্তানকে দেখতে বেকুল থাকেন, বছরের 1 বছর বা অনেক দিন পর কিন্তু সন্তানকে অন্ততপক্ষে ঈদে কিন্তু মা দেখতে চান এবং সেই মা কতটুকু পরিস্থিতি কতটুকু ভয়াবহ না হলে সেই মা কিন্তু ছেলেকে এখানে আসতে নিষেধ করেন। এটি কিন্তু আসলে সহজেই বোঝা যাচ্ছে দর্শক। এছাড়া আমি পরবর্তী সংবাদে চলে যাব, যেখানে আবারও আরেকটি কিন্তু দুঃসংবাদ বলা চলে। নাটোরে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন কলেজ ছাত্র নাটোরে মারা গিয়েছেন, এই সংবাদটি কিন্তু শিরোনাম করে রেখেছে। এছাড়া
দর্শক, কাশ্মীর ইস্যুতে এবার থর এক্সপ্রেস বন্ধ করলো পাকিস্তান। দর্শক, গতকালকেই কিন্তু আমাদের এই সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে একটি সংবাদ আমরা পড়েছিলাম যে পাকিস্তান ভারতের সকল সিনেমা কিন্তু প্রদর্শন বন্ধ রেখেছিল এবং ভারতীয় সকল সিনেমা তারা বন্ধ ঘোষণা করেছিল। এবং আজকে কিন্তু আবার তারা থর এক্সপ্রেস, যেটি কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল, সেই থর এক্সপ্রেসটি কিন্তু পাকিস্তান বন্ধ করে দিয়েছে। এছাড়া দর্শক, আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, যেখানে তারা বলছেন 3.5 ঘন্টা পর উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু। দর্শক, উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি এখানে খুলনাগামী একটি ট্রেন, সুন্দরবন নামের একটি ট্রেন কিন্তু সেখানে লাইনচ্যুত হয়ে যায় এবং তারপর থেকে প্রায় 3.5 ঘন্টা কিন্তু বাংলাদেশ দেশের সাথে কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো যোগাযোগ ছিল না এবং সেই প্রেক্ষিতে কিন্তু অনেক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে এবং প্রায় 3.5 ঘন্টা পর কিন্তু সেটি স্বাভাবিক হয়েছে, এমনটি সংবাদ করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকা। দৈনিক যুগান্তর পত্রিকা এই মুহূর্তে তাদের যে প্রধান শিরোনাম করে রেখেছে, সেখানে তারা বলছেন ঈদের ছুটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ। এটি কিন্তু ঈদের ছুটিতে যাতে মানুষের অসুবিধা না হয় সেজন্য সরকার কিন্তু বরাবর আন্তরিক এবং সরকার কিন্তু সংশ্লিষ্ট বিভাগকে অনেকটা ঘোষণা দিয়ে দিয়েছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে যাতে ঈদের ছুটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়া দর্শক, আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। তারা বলছেন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা কমেছে। এটা কিন্তু একটি বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি ভালো সংবাদ যে প্রতিদিন যেভাবে যে হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর ঘন্টা প্রতি 24 ঘন্টা যেভাবে বেড়েই চলেছিল, সেখানে কিন্তু অনেকটা এখন কমে এসেছে। এটি কিন্তু একটি ভালো লক্ষণ, একটি পজিটিভ লক্ষণ বাংলাদেশের জন্য এবং সেটি কিন্তু আমরা সবাই চাই যাতে ডেঙ্গু আক্রান্ত একদম শূন্যের কোটায় নিয়ে আসা যায় এবং সেজন্য আমরা সবাইকে সচেতন হতে হবে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি সর্বাধিক এবং জনপ্রিয় প্রচারিত দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো এই মুহূর্তে তাদের যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে তারা বলছেন পুলিশের উপর হামলা করতে চেয়েছিল উলফ প্যাক। দর্শক, উলফ প্যাক কিন্তু একটি 90 জেএমবি সংগঠন, যারা কিন্তু পুলিশের উপর হামলা করতে চেয়েছিল এবং তাদের সেই পরিকল্পনার কথা কিন্তু পুলিশ জানতে পেরেছিল এবং সেখানে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু তাদের সেই উলফ প্যাকের কিন্তু 5 জন সদস্যকে গ্রেফতার করেছে এবং তাদের কাছে এই স্বীকারোক্তিগুলো তাদের কাছ থেকে পেয়েছে যে তারা পুলিশের উপর হামলা করতে চেয়েছিল, দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে পরিণত করতে এই জঙ্গি হামলা তারা করতে চেয়েছিল, এমনটি কিন্তু বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এছাড়া আরেকটি খবর কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে প্রথম আলো। এখানে বলছেন এবারও জয়ার ছবি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। জয়া আহসান অভিনীত কিন্তু একটি ছবি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এছাড়া দর্শক, সর্বশেষ আমার কাছে যে সংবাদ মাধ্যমটি আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ যেটি এসেছে সেটি হচ্ছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল কিন্তু এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটিতে তারা বলছেন রাজধানীতে জমেছে কুরবানির পশুর হাট। দর্শক, শুধু রাজধানীই নয়, বাংলাদেশের আনাচে কানাচে এই মুহূর্তে কিন্তু কুরবানির পশুর হাটগুলো অনেকটাই জমে উঠেছে এবং বেশ কিছু ভালো বেচাকিনি চলছে এই মুহূর্তে। বিভিন্ন আমাদের সিলেট সহ বিভিন্ন জায়গার সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীরা কিন্তু এমনটি জানিয়েছেন। শুধু রাজধানীতেই কিন্তু কুরবানির পশুর হাট বেশ জমজমাট এবং এমনটি কিন্তু সংবাদ করে রেখেছে দৈনিক সমকাল। এবং যেহেতু দর্শক আপনারা জানেন আর মাত্র 2 দিন পরেই কিন্তু ঈদুল আজহা পালিত হবে সারা বাংলাদেশে। বাংলাদেশের সকল মুসলমান উম্মাহ কিন্তু এই ধর্মীয় ভাব গম্ভীর্যে কিন্তু এই দিনটি পালন করবেন এবং এটি কিন্তু ঈদুল আজহার প্রধান আকর্ষণ হচ্ছে কুরবানি এবং এই কুরবানির পশুর হাট কিন্তু সারা দেশেই এই বেশ জমজমাট অবস্থায় এখন রয়েছে। এই বিষয়টি নিয়ে সংবাদটি প্রকাশ করেছে দৈনিক সমকাল। এছাড়া দর্শক, আরেকটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে দৈনিক সমকাল। সেখানে তারা বলছেন রাস্তায় কোনো সমস্যা নেই, সমস্যা ফেরিঘাটে। এটি কিন্তু বাংলাদেশের সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিন্তু বলছেন আসলে রাস্তায় কোনো সমস্যা নেই, রাস্তা অনেকাংশে ঠিক আছে, যে সমস্যাটুকু আছে সেটি ফেরিঘাটে এবং যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তিনি বলছেন যে সরকার এই বিষয়ে আন্তরিক, যে কোনো ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে এবং যে কোনো ধরনের যাতে
একটি ভয়াবহ পরিস্থিতি না হয় এবং দুর্ঘটনা কমিয়ে আনা যায় সে বিষয়ে সরকার আন্তরিক, এবং যাতে মানুষ নিরাপদে ঘরমুখী হতে পারে এবং ঘরে আবার ফিরে আসতে পারে এই বিষয়ে কিন্তু সরকার আন্তরিক। এই বিষয়টি নিয়ে সংবাদ করে রেখেছে দৈনিক সমকাল। আর দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি সংবাদ মাধ্যমে, যেখানে দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটিতে বলছেন তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। দর্শক, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তির সংখ্যা গতকালও প্রায় 2000 ছাড়িয়ে প্রায় 2400 জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল গত 24 ঘন্টায়। প্রত্যেক দিনের 24 ঘন্টার পর্যালোচনা নেই, এর আগের দিন কিন্তু প্রায় 2200 জনের উপরে ছিল, কিন্তু গত 24 ঘন্টায় এখন আজকে থেকে গত 24 ঘন্টায় কিন্তু এই সংখ্যাটা অনেকটা কমে এসেছে, যেটা অনেকটা স্বস্তির সংবাদ। আর এবং এই সংখ্যাটি কিন্তু যদিও এখনও 2000-এর নিচে আসেনি, তবুও কিন্তু অনেকটা একদম 2000-এর কাছাকাছি। এই জন্য 2002 জন টোটাল গত যে 24 ঘন্টায় যে ডেঙ্গু আক্রান্ত রোগী যারা ভর্তি হয়েছেন সেটির সংখ্যা কিন্তু 2002 জন, এবং সেটি কিন্তু বিভিন্ন ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা, এবং এটি কিন্তু অচিরেই আরও কমে আসবে, আগামীকাল বা পরশু থেকে আস্তে আস্তে কমে আসবে এমনটি কিন্তু ধারণা করছেন সংশ্লিষ্টরা। এই রিপোর্ট, এই ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তির সংখ্যার রিপোর্টটা কিন্তু দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের। এই রিপোর্ট থেকে এই সংবাদটি করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ এই সংবাদটি করে রেখেছেন দর্শক। এছাড়াও দর্শক আরও বেশ কয়েকটি সংবাদ দৈনিক কালের কণ্ঠ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে আরেকটি সংবাদ দিয়েই আমি আজকে শেষ করব, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনি বলছেন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উন্নয়ন বিশ্বের দৃষ্টান্ত। এটি কিন্তু তিনি এমনটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে, এবং বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নের মহাসড়কে আছে, এমনটি কিন্তু মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, এই ছিল আজকের মতো আমার কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ এবং তার বিশ্লেষণ। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।